সবাইকে আমাদের নিয়মিত টকশো আনোয়ার ইস্পাত এই সময়ে আজকে যে বিষয়গুলো নিয়ে আলাপ করব তার মধ্যে স্বাভাবিকভাবেই প্রথম বিষয়টি হচ্ছে পদত্যাগের বিষয়। তথ্য প্রতিমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন, পদত্যাগে বাধ্যই হয়েছেন বলা চলে। জেলা কমিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তার বিচার দাবি করেছে বিএনপি এবং এই ধরনের আপত্তিকর বক্তব্য, বিতর্কিত কর্মকাণ্ড যে তার সমালোচিত যে হয়েছেন তিনি, সেই বিষয়টি নিয়ে চারদিকেই আলোচনা চলছে। আজকে আমরাও সামগ্রিকভাবে এর প্রভাব রাজনীতির অঙ্গনে অথবা আমাদের সামগ্রিক সামাজিক এবং যে মূল্যবোধের বিষয় আছে সে বিষয়গুলো নিয়ে থাকবো আলোচনায়। চিত্রনায়ক ইমন যার সঙ্গে এই টেলিফোনিক কনভারসেশনটি হয়েছিল, যেটি ফাঁস হয়েছে ফোনালাপ, সেই চিত্রনায়ককে আজকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বলা হয়েছে যে তিনি নিজে থেকেই ডিবি অফিসে গেছেন এবং এসব বিষয়ে কথা বলেছেন। প্রয়োজন হলে ডাক্তার মুরাদকেও সেখানে ডাকা হবে। ইতোমধ্যে ফেসবুকে তিনি শর্ত সাপেক্ষ ক্ষমা চেয়েছেন, যদি কাউকে তিনি আঘাত করে থাকেন সেইভাবে তিনি একটি ক্ষমা প্রার্থনা করেছেন। তবে এই অশ্লীল শিষ্টাচার বহির্ভূত নারীর প্রতি চরম অবমাননাকর বিদ্বেষী এই বক্তব্যগুলো কিভাবে সম্ভব, সমাজে কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে সেটি আলোচনার বিষয়। শুরুতেই পরিচিত হব স্টুডিওতে আসার দুজন অতিথিকে। দুজনই সিনিয়র জার্নালিস্ট রয়েছেন, জনাব জাকারিয়া কাজল, স্বাগত আপনাকে, এবং জনাব এম এ আজিজ, স্বাগত আপনাদের দুজনকে। আসলে আমরা সবাই ইতোমধ্যে সব মানুষই জানে, পদত্যাগও করেছেন, কিন্তু এই সামগ্রিকভাবে একজন পলিটিশিয়ান, ক্যাবিনেটের একজন বলা যায় খুবই ইম্পর্ট্যান্ট একটা পোর্টফোলিও ছিল তার, তথ্য প্রতিমন্ত্রী, তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী, কোথায় যাচ্ছে আসলে মানে আমাদের সামগ্রিক নৈতিক অবস্থা? ধন্যবাদ। আমি আপনার শেষ কথাটা দিয়ে শুরু করি। উনি আপনি বললেন ক্ষমা চেয়েছেন শর্ত সাপেক্ষে, এবং উনি বলছেন যদি কারো মনে আঘাত দিয়ে থাকেন। এটাও তো একটা চরম অধ্যত্বপূর্ণ, ধৃষ্টতাপূর্ণ একটা ক্ষমা চাওয়া। এই এত কিছুর পরে যদি তার মনে হয় যে যদি আঘাত দিয়ে থাকেন, তো যার তাদের মানসিক সুস্থতা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। মানে এত কিছুর পরে যদি তার মনে হয় যে যদি আঘাত দিয়ে থাকেন, তিনি তো আঘাত দেননি কাকে? আপনি দেখেন, আপনি যদি তার ওই চিত্রনায়িকা বা সব বাদ দিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আমরা সবাই ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে তিনি যে ধৃষ্টতাপূর্ণ উক্তি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার তো মানে এই শতবর্ষে আমরা পা দিলাম, 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে সবার মনে তিনি আঘাত দিয়েছেন ঢাকা, আর বাকিদের তো বাদই দিলাম। আমি যেটা মনে করি, দেখেন, মানে ব্যক্তিগতভাবে আমরা ধারণা করি যে একজন ডাক্তার, বাবা রাজনীতিবিদ ছিলেন, একটা রাজনীতিক পরিবারের ছেলে, একজন ডাক্তার, শিক্ষিত। আমাদের সমাজের শিক্ষার যে মাপকাঠি, ডাক্তারকে আমরা শিক্ষিত। শিক্ষার সঙ্গে যে সংস্কৃতির একটা যোগ থাকে, এই মুরাদ হাসানের বেলায় প্রমাণিত হলো তিনি হয়তো পুঁথিগত শিক্ষা লাভ করেছেন, সংস্কৃতিগত কোনো শিক্ষা তার নেই, তার কোনো কালচারাল এডুকেশন নেই, তার কোনো নৈতিকতা বোধ নেই। আমি এটা নিঃসন্দেহেই বলতে পারি, কারণ কারো যদি ন্যূনতম সাংস্কৃতিক চেতনাবোধ থাকে শিক্ষার সঙ্গে এবং নৈতিকতা বোধ থাকে, এই ধরনের আচরণ তিনি করতে পারেন না, এই ধরনের শব্দ চয়ন। একটা আছে যে আমরাও তো বন্ধু বান্ধবের সঙ্গে অনেক দুষ্টামি করি, অনেক সময় আমরা এক্সরেটেড কথাবার্তাও বলতাম যখন, কিন্তু তারপর ওইখানেও কিন্তু শব্দ এবং ভাষা ব্যবহার এবং আপনি কার সঙ্গে কথাটা বলছেন, এই তিনটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনি কার সঙ্গে আপনি এই দুষ্টামিগুলি করছেন, বা আপনি ইয়ার বন্ধুদের সঙ্গে রসিকতাটা করছেন, সেই রসিকতা শব্দ চয়ের একটা ব্যাপার। তিনি ভদ্রতা, শিষ্টাচার সহ যত ধরনের সীমা লঙ্ঘন করেছেন, সকল কিছুকে তিনি পায়ে তুলে গেছেন। ধর্মেও তো একটা কথা আছে আমাদের, যে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। এটা কিন্তু তারও একটা প্রমাণ। দুঃখ হচ্ছে আমার, যেমন আজকে তাকে জামালপুর আওয়ামী লীগ থেকে জেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হলো। তাকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি তাকে পদত্যাগে বাধ্য করেছেন। আমি আরো খুশি হতাম তাকে বরখাস্ত করলে, কারণ এই জাতীয় লোককে কিন্তু আপনি পদত্যাগে বাধ্য করা মানেও কিন্তু তাকে একটু সম্মান দেওয়া। তবে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে, যদি উনি ঠিক সময়ে কাজটা করেছেন, কারণ নইলে কিন্তু আমার ধারণা এটা এই বিক্ষোভ দিকে দিকে ছড়িয়ে যেত। কেবল বিএনপি না,
উনি নিজ দলের নেতৃত্ব মানে তার দলের ছাত্র সংগঠনের নেতৃত্বের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছেন, আমি তাকে মনে করি হি ইজ এ পারভার্টেড এবং শেষ মানে বিকৃত মস্তিষ্কের। কারণ হলো আমাদের দেশে কিন্তু একটা ট্রেন্ড আছে, ধরেন আমি একটা অপরাধ করলাম, আপনার কাছে বিচারের জন্য আরে ও পাগল, ওরে বিচার করুন, এইভাবে এড়িয়ে যাওয়ার কিন্তু একটা ট্রেন্ড আমাদের সমাজে আছে না। আরে ও পাগল ছাগল কি বলছে, বাপ করে দেবো, আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু তা না, সে পাগল, সে পারভার্টেড বিকৃত মস্তিষ্ক, মানসিকভাবে অসুস্থ। তিনি শপথ নিয়ে মন্ত্রী পরিষদে গেছেন, পার্লামেন্ট মেম্বার হিসেবেও শপথ নিয়েছেন। আমি তো এখন মনে করি যে মানে এটা যে কোনো রাজনৈতিক দলেরই উচিত যাদের মনোনয়ন দেবেন বা দায়িত্ব দেবেন তাদের ব্যাপারে আরো ভালো খোঁজ খবর না। আমার বাবা খুবই একটা সিরিয়াস প্রশ্ন তুলেছেন কাজল ভাই। আমার বাবা ভালো লোক ছিলেন মানে যে আমি ভালো লোক হব নট দ্যাট, ব্যক্তি আমার সম্পর্কেও খোঁজ খবর নিতে হবে। আমরা এই প্রসঙ্গটি আরেকবার আসবো আপনার কাছে। আমি শুধু আজিজ ভাইয়ের কাছে শুনে আসি যে একটা সাংস্কৃতিক চেতনাবোধ বা নৈতিকতার যে একটা মিনিমাম একটা ন্যূনতম একটা মাপকাঠি থাকে, এক্ষেত্রে মানে আপনি কিভাবে এটা ডিফাইন করবেন? দেখেন, এক্ষেত্রে বললে তো আমাদের সমাজের জন্য এটা অসামঞ্জস্য মনে হবে। ধরেন 60-এর দশকে 70-এর দশকে সমাজতান্ত্রিক বিপ্লব অনেক দেশে হয়েছে। বিপ্লব সাকসেসফুল হওয়ার সাথে সাথে কালচারাল রেভলিউশন হয়, এটা হলো ম্যান্ডেটরি, অর্থাৎ মানুষের মন মগজকে পরিবর্তন করা। আমাদের বহুদলীয় গণতন্ত্রে সেটা হয় না। আবার শিক্ষা ব্যবস্থাকেও আমরা সেভাবে সাজাতে পারি নাই, যার ফলে কালচারালি যে আগে ধরেন নাটক দেখতেন, কবিতা, অনেক কিছুই ছিল না আমাদের তৃণমূলে, সেসব কালচার কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। এখন একটি লোক, তার বাবা শিক্ষিত, তিনি একজন অত্যন্ত সম্মানীয় লোক। কারণ জামালপুর শহরে, আমি কিন্তু জামালপুর শহরে আমার শ্বশুর বাড়ি, আমার স্ত্রীর কাছে তার গল্প শুনেছি, অত্যন্ত সজ্জন, অত্যন্ত রেসপেক্টেবল ব্যক্তি। তার ছেলে ডাক্তার। আপনি বলেন, আমার তো বিকৃত মস্তিষ্ক, কাজল ভাইয়ের সাথে আমি সব কথার সাথে একমতেও আমি বলছি যে আসলে ওনার ভিতরে কি বলতে হবে এই জ্ঞানটাও এখন নাই। এই কাছেই আমার কাছে মনে হয়েছে। কারণ এখন সবাই জানে একটা মন্ত্রী বলেন, সে প্রতিমন্ত্রী হতে পারে, তার গুরুত্ব ছিল না। কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলেও আমরা শুনেছি তারে তেমন গুরুত্ব দেওয়া হতো না। এখন আবার তথ্যমন্ত্রীতে গেছে, তার কোনো কাজ নাই, ফ্রাস্ট্রেশন ভুগতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু অনেক আগের থেকে কিন্তু আজিজ ভাই ব্যবহার করা যাবে না যে ফ্রাস্ট্রেশন না। যাই হোক, আমি এটা বলছি যে কারণেই হোক না কেন, আমি তা বলছি না। আমি বলছি যখন টেলিফোনে এই ধরনের বেফাস কুরুচিপূর্ণ ভাষা বলে, তার তো একটা আক্কল থাকা উচিত, আমি প্রতিমন্ত্রী, আমার কথা টেপও হইতে পারে। এই কমন সেন্সটা কেন তার নাই? একটা মিনিমাম কমন সেন্স। আমরাও কথা বলতে কিন্তু এখন খুব হিসাব করে কথা বলি, কোনটা বলা যায় না, কোনটা রেকর্ড হবে না। হয়তো যে কোনো কে রেকর্ড করতেছে আমরা বুঝতে পারতেছি না। এখন শুনি যে সবার টেলিফোনের রেকর্ডে, তো সেই হিসাব করে কথা বলবে না। হ্যাঁ, তো সুতরাং এই হিতাহিত কাণ্ড কেন তার নাই, এবং আজ থেকে হয় নাই, সে কিন্তু অনেক আগেই তার দেখেছি। এ পর্যন্ত কোথাও কোনো প্রতিবাদ তার বিরুদ্ধে হয় নাই। এখানে আরেকটা জিনিস দেখনীয়, দেখেন এতগুলো হয়েছে, আইসে লতিফ সিদ্দিকীর থেকে 4 জন মন্ত্রীর এই 10 বছরের মন্ত্রিত্ব গেল। হ্যাঁ, আপনি দেখেন একটা মন্ত্রী যাওয়ার আগে তারা যা করেছে, যে কারণে মন্ত্রিত্ব গেছে, এটা যৌক্তিক কারণেই গেছে, কিন্তু আগে কিন্তু কোনো পার্টির থেকে কোনো এটার বিরোধিতা আসে, কোনো অ্যালার্ম আসেনি না। কারণ নজরেও পড়ে নাই, নজরে পড়েছে কিন্তু কেউ সাহস করে না এটা প্রতিবাদ করতে। কারণ কার সাথে কোন জায়গায় লিঙ্ক, যখন হয়তো কোনো সংস্থার থেকে অথবা কোনো প্রশাসন থেকে তার ব্যাপারে কোনো হয়তো প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে, প্রধানমন্ত্রী যখন ডিরেক্টিভ দিছে, নির্দেশনা দিছে, তখন এটা কার্যকরী হয়েছে। এখন দেখেন আওয়ামী লীগের সবাই বলতেছে তার বিরুদ্ধে নেমে গেছে। তা আগে গেছিলেন কোথায় আপনারা? এটা কিন্তু আরেকটা দিক বিষয়, এটা সরকারি ইয়ের ব্যাপার। তো সুতরাং আমি এই জন্য বলছি যে আমাদের দেশে, আমি বরাবরই বলি যে আমাদের দেশে এই যে ধরেন শিক্ষা ব্যবস্থা, 10 প্রকারের শিক্ষা ব্যবস্থা, 10 প্রকারের চিন্তার জাতি গ্রহণ করি, যার ফলে কোনো ইস্যুতে আমাদের ঐক্য নাই, সব ইস্যুতে আমাদের ঝগড়া, সব ইস্যুতে আমাদের দ্বিমত। সুতরাং আমাদের তো আসলে এটাও ঠিক, দেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনো সরকারই কিন্তু স্থিতি অবস্থায় তেমন থাকতে পারে নাই। তবে এই সরকার তো 12 বছর আছে, সব দিকে নজর দেওয়া উচিত। কারণ কালচারালি মানুষকে যদি রিচ করা না যায়, তাহলে কিন্তু কোনো কিছু ধরে রাখা যাবে না। যেটা এই মুরাদ সাহেব যে একটা প্রতিমন্ত্রী হয়ে যেসব ভাষা, সেই সব ভাষা তো আমরা উচ্চারণ করতে পারছি না। সেই সব ভাষা, যেসব ভাষা উচ্চারণ করেছে, আপনিই বলেন তো দেখি,
প্রতিমন্ত্রী বাদ দেন, সাধারণ শিক্ষিত একটা লোক এই ভাষা ব্যবহার করতে পারে? আমরা তো একজনের সাথে যখন কি ফাজলামি করি তাও তো এইরকম ভাষা ব্যবহার করি না, একটা নারীর সাথে এই ভাষা ব্যবহার করি না, ছেলের সাথে অনেক সময় কি করি, অনেক সময় এই জন্য আমি বলছি যে এটা তো অবশ্যই ওয়েলকামযোগ্য, তবে এর প্রতিবাদ আগের থেকেই কারোর না করা উচিত ছিল, কিন্তু সেই প্রতিবাদ করার লোকটি নাই। আপনি চিন্তা করেন যে কি ধরনের, তারেক রহমানের মেয়ে সেই লন্ডনে পড়ে রয়েছে, একটা ইয়াং ছোট মেয়ে, তার সম্পর্কে পর্যন্ত সে বাংলাদেশে বসে কথা বলতেছে, এটা পাগল না? সে পুরো আলোচনা করাটাই মানে তাকে পাবনা মেন্টাল হসপিটালে নেওয়া উচিত। সে ইজ বিকাম ক্র্যাক, সে সুস্থ মানুষ না, সে সুস্থ মানুষই না। সুতরাং মন্ত্রিত্বের থেকে তো দূরের কথা, সমাজের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তাকে কাজ করতে দেওয়া উচিত না, এটাই আমার বক্তব্য। আমি এটার সঙ্গে একটু অ্যাড করি, সর্বশেষ যেটা জানলাম যে সচিবালয়ে তার কোনো পিএসটিএস থাকতে পারেনি এই কয় বছরে, মানে প্রতিদিনই প্রায় বদলি, মানে সচিবালয়ে তার যে ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তার ব্যবহার নাকি খুব খারাপ ছিল। এখন এগুলো জানা যাচ্ছে, তাই না? এটাই দুঃখ আর কি, যে আজিজের সঙ্গে এখন কেন না। কিন্তু আপনি যেটা পয়েন্ট আউট করেছিলেন যে এখন কেন, আজিজ ভাই বললেন যে এটা তো ইট ইজ নট ভেরি আননোন ফ্যাক্ট যে তার লাইফস্টাইল, তার কথাবার্তা, তার উদ্ধত আচরণ, তার বিভিন্ন সময়, তখন এই ইন্ডালজেন্সগুলো যেটা আপনি বললেন যে এক ধরনের কি বলবো যে একটা ফিল্টারিং এর একটা ব্যাপার, যে কারা নেতৃত্ব দিবে, কারা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবে দলের ভিতরে, রাজনৈতিক চর্চায় কাদেরকে প্রমোট করা হবে, কাদেরকে এগিয়ে আনা হবে, এই জায়গাটার মধ্যে কি সিরিয়াস কোনো ঘাটতি দেখতে পাচ্ছেন? না, মিনিট কারণটা আমি এই জন্য বলি, আপনি দেখেন একটা জেনারেশন তো রাজনীতি থেকে অবসরে যাবে, বয়স হয়ে গেছে, যারা বর্ষিয়ার নেতা আছে, এই আইডিয়া থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মানে নতুনদেরকে প্রমোট করে উদ্যোগটা খুবই শুভ। কারণ আপনি যদি ট্রেন না করেন তাহলে তো নেক্সট দেশটা তো চালাতে হবে, তাই না? এখন যারা আছে, যেমন ধর তোফায়েল ভাই, আমু ভাই, রাজীব, এরা কিন্তু এই জেনারেশনটা কিন্তু চলে গেছে, তারপরের জেনারেশনটাও কিন্তু চলে যাওয়ার পথে। তো আপনি তো নতুন গড়তে হবে, নিউ ব্লাড তো আপনার দরকার। উদ্যোগটা ইজ ভেরি গুড যে নতুন ব্লাডদের, এবং এবার দেখেন এবার অনেক ইয়াং লোকদেরকে এমপি করা হয়েছে দুই দলেই, মানে এই ভেরি কমেন্ডেবল, এবং এটা হওয়া উচিত ছিল। তো সেক্ষেত্রে বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড, খালি ব্যাকগ্রাউন্ড মানে তার বাবা কি করছে, মা কি করছে, নট দ্যাট। আমি ব্যাকগ্রাউন্ড বলতে কিন্তু আমাদের দেশে কি বোঝায়, আইজ ভাইয়ের ব্যাকগ্রাউন্ড কি, তার বাবা কি করতো, তার দিস ইজ নট দ্য অনলি ব্যাকগ্রাউন্ড। ইভেন উনি ডাক্তার বা উনি, দ্যাট ইজ নট, ওই তার এই ব্যক্তির, আমি মনে করি ব্যাকগ্রাউন্ড মানে ব্যক্তি মানুষ, ব্যক্তি চরিত্র এবং ব্যক্তি ব্যবহার, এই তিনটা জিনিস আমলে নিতে হবে। আপনি যখন ধরেন সে আমি 5 বছর একটা ইনস্টিটিউশনে পড়াশোনা করেছি, আপনি যদি আপনি ইফ ইউ মিনিট আপনি যদি এটাকে ফিল্টারিং করতে চান, আপনি কিন্তু আমার ওই ইনস্টিটিউশন থেকে আমার কিছু আভাস পাবেন। আমার যারা অ্যাসোসিয়েটস, ক্লোজ বন্ধু বান্ধব, আপনারা তো মানে এসব ক্ষেত্রে আমরা যতদূর জানি যে এসব ক্ষেত্রে মনোনয়ন বা কাউকে আনার আগে বিভিন্ন গোয়েন্দা তথ্য নেওয়া হয়। আপনি কিন্তু আমার অ্যাসোসিয়েটদের কাছেও যদি আপনি তথ্য যান, তারা কিন্তু আমার ডার্ক সাইডটাও বলতে পারবে, আমার এমন ডার্ক সাইড তারা বলতে পারবে যেটা আমার ফ্যামিলি জানে। এটা আপনার একটা আদর্শ প্রত্যাশা, আপনার আকাঙ্ক্ষার কথা বলছেন, কিন্তু এখনকার যে বাস্তবতা সেটার মধ্যে অবনমনের কোন স্তরে আছে, আপনার প্রত্যাশা থেকে কত দূরে আছে এখন? আমি আমার কাছে খারাপ লাগে, অনেক শুভ উদ্যোগ কিন্তু আপনার পারিপার্শ্বিক কর্মকাণ্ডের জন্য ভেস্তে যায়। মুরাদ তার একটা উদাহরণ, যে এই শুভ উদ্যোগ নিউ ব্লাডকে আপনি যখন ঢুকাতে চাচ্ছেন, আপনি তো ইনফেক্টেড ব্লাড যদি ঢুকান তো রোগী মরে যাবে। একটা রোগীকে আপনি রক্ত দেবেন কি, পরিশুদ্ধ রক্ত না দিয়ে যদি জীবাণুযুক্ত বা ইনফেক্টেড ব্লাড দেন, রোগী মরে যাবে। রাজনীতির ক্ষেত্রেও তাই, আপনি যদি এই নিউ ব্লাড আনতে গিয়ে এরকম মুরাদ মার্কা চরিত্র আনেন, রাজনীতি তো আমাদের রাজনীতিতে এমনি অনেক উল্টা জিনিস হয়, তো এগুলি থেকে আপনি আরো বেগবান করবে। আমি যেটা মনে করি এই ক্ষেত্রে প্রচন্ড ঘাটতি আছে। কারণ দেখেন, আমরা যেমন সরকারি দলের কথাই বলি, অনুপ্রবেশকারী বা হাইব্রিড, এগুলি বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ। আমি যেটা বলি, আমি যদি হাইব্রিড হই, আমি তো ভাই নিজে আসিনি, আমাকে তো কেউ না কে করেছে। আপনি হাইব্রিডের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন, ঠিক আছে, কাজল হাইব্রিড, তাকে আমি বের করে দিলাম ভাবে, কিন্তু কাজল কার প্রশ্রয়ে এসছে? নিশ্চয়ই আমি প্রশ্রয়ের কয়েকটা মাত্রা আছে, হয় আমি অর্থের বিনিময়ে এসছি, নাহলে প্রভাবের বিনিময়ে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা অর্থকরীর ব্যাপার। আপনি যদি আমি কাজল যাকে অর্থ দিয়ে এই সুবিধাটা নিলাম,
আমাকে বহিষ্কার করে দিলেন, উনাকে যদি আপনি ব্যবস্থা না নেন, উনি কিন্তু কাজলে বলছে কালকে জহির সাহেবকে নেবে, পরশু পয়সাকে আজিজ ভাইকে নেবে। কাজে ইফ ইউ ডোন্ট হিট দ্য রুট, এটা কিন্তু ডালপালা গজাইতে। কেন এই রুটে যাচ্ছে না, এটা আমার কাছে এই যে উনার একটা ব্যাপার যে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এটা লিকড হয়েছে, দেন ইট হ্যাজ বিকাম অ্যান ইস্যু, বা এটা কর্তৃপক্ষের নজরে গেছে বা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বা এরকম প্রশাসন ব্যবস্থা। কিন্তু হ্যাড ইট নট বিন লিকড অথবা রিলিজড অথবা রিভিলড, এই ধরনের কার্যক্রম, এই ধরনের এগুলো চরিত্র কি আমাদের চোখের সামনে কি আর নেই? এটার একটা মানে কি বলবো, যে একটা প্রাতিষ্ঠানিক কোনো মনিটরিং, যেটা কাজল ভাই যেটা এমফাসিস করার চেষ্টা করলেন, সেই নজরদারিটা কোথায়? আমি কিন্তু শুধু ক্ষমতাসীন দলের কথা বলছি, সব দলের কথা বলছি। আপনার 17 কোটি মানুষকে নজরদারির মধ্যে আনা কঠিন, তবে এটা তো ঠিক যে কোনো রাজনৈতিক দল, সেই দল তো মনিটরিং ভিতরে আনতে হবে। এখন আগের দিন তো নাই। আগে আমরা যখন ছাত্র সংগঠন করতাম, ছাত্র সংগঠনের যে নেতা নির্বাচিত হতো, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে অনেক যাচাই বাছাই করে একটা নেতা আসছে। এখন কিন্তু তা হয় না, এখন ইঙ্গিতে, অর্থাৎ নেত্রীর ইঙ্গিতে। আর বিএনপির তো আপনার সংবিধানে অথরিটিই দেওয়া আছে, চেয়ারম্যান নিয়োগ দিয়ে দেয়। তো ওনাকে যিনি যা বুঝায়, ওনাকে যার সম্পর্কে একজন বললো ভালো, তিনি কর্পোরেট অফিস, এখন আওয়ামী লীগে যেটা হয় যে ঠিকই বসে, কাউন্সিল বসে, সবই বসে, ফাইনালি নেত্রীকে দায়িত্ব দেওয়া হয়। হ্যাঁ, এগুলোকে হালাল করা হয়, একটু ঘুরায় টুরায় হালাল, কিন্তু আগের সেই জায়গা নাই। আর পার্টির ভিতরে এই জন্যই বলছি যে ডেমোক্রেটিক চর্চাটা নাই, যার ফলে আমি যেটা কথা বলার চেষ্টা করেছি যে মুরাদ কিন্তু আজকে 2 বছর আগের থেকে বলতেছে ইসলাম মানি না, কিসের ইসলাম রাষ্ট্র ধর্ম সংবিধানে, এটা মানি না, উনি নিজেই বদল করে দিবেন, এই সেই নানান কিছু কইছে। তো কেউ কোনো মুখ খোলে নাই, কিন্তু এখন মুখ খুলতেছে। কারণ এখানেই সংকটটা, এখানে যে আমাদের সবার মুখ বন্ধ। এই মুখটা গণতান্ত্রিক সমাজে মুখটা খোলা রাখতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আপনি দুর্গন্ধটা কিন্তু কাছাকাছি পৌঁছাবে। এখন তো প্রধানমন্ত্রীর কাছে সব ইনফরমেশন বিভিন্ন ভাবে যায়, পার্টি সোর্সে যায়, বিভিন্ন গোয়েন্দা সংস্থাতে যায়। ওনার নজরে যখন গেছে, যখন এটা উনি অসহনীয় মনে করছে, তখন ওনাকে রিজাইন করার নির্দেশ দিয়েছে থ্রু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মাধ্যমে। তা আমার বক্তব্য হলো এই পার্টির থেকে তো আগের থেকেই এটা হতে পারতো। আর পার্টির ভিতরে এইসব লোকগুলা ধরেন এই যে হাইব্রিড, কাউয়া, অমক সমক বোঝে না, বাইরে একটা এলাকায়, একটা ওয়ার্ডে একটা লোক সবাইকে চেনে। সেখানে ওই শিবিরের লোক ঢুকলো, বিএনপির লোক ঢুকলো, হাইব্রিড চেনে না মানুষ। তো যেটা কাজল ভাই আগে বললো, সবাইকে চেনে, কিন্তু নিচে যে কোনো কারণেই হোক নিচে, তো হয় টাকার বিনিময়ে নিচে, না হলে তার পাল্লা ভারী করার জন্য নিচে তো। তো এই জন্য এখানে কোনো রাজনৈতিক দলে কিন্তু এটা মানা হচ্ছে না। এই জন্যই বলা হয় যে সব সূচকে আমরা এগোচ্ছি, রাজনৈতিক সূচকে পিছাচ্ছি। হ্যাঁ, আপনি দেখেন রাজনীতি কালচারাল সূচকও পিছাচ্ছি। এই জন্য রাজনীতিবিদদের যতই বলি না কেন, রাজনীতিবিদ ছাড়া দেশ চলবে না। আর রাজনীতিবিদদেরই দায়িত্ব প্রথম হচ্ছে রাজনীতিকে আপনার গণতান্ত্রিক চেতনা, অর্থাৎ পার্টির ভিতরে গণতন্ত্র এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন, এবং সেই সাথে পার্টি এবং দেশের মধ্যে গণতান্ত্রিক সাংস্কৃতিক মান মানুষের কিভাবে আপনার সৃষ্টি হবে, এটা তৈরি করা। এর ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা একটা ফ্যাক্টর, তারপরে সাংস্কৃতিক অঙ্গন একটা ফ্যাক্টর, সব মিলে এটাকে একটা এই পরিকল্পনার মধ্যে তো নাই এখন। আমরা কিন্তু নানাভাবে ডিরেল হয়ে যাচ্ছি। শুনেন, সংস্কৃতির ব্যাপ্তিটা অনেক বড়। আমরা কিন্তু সংস্কৃতি বলতে নাচ গানের মধ্যে শিল্পের মধ্যে থিয়েটার করলাম, নাচ করলাম, গান, সংস্কৃতি। সংস্কৃতির যে মূল চেতনাটা, বোধটাই, সংস্কৃতি গড়ে তোলার যে প্রয়াসটা, সেটা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে কিন্তু কোনো সরকারই এই সংস্কৃতিকে গুরুত্ব দেয়নি। আপনি দেখেন, আপনি যদি বাজেট অ্যালোকেশন দেখেন, দেখবেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট খুব কম। এবং সংস্কৃতি মন্ত্রণালয় বলতে একটা ধারণা আছে যে শিল্পকারের চিত্র প্রদর্শনী, নৃত্যনাট্য প্রদর্শনী আর সঙ্গীত প্রদর্শনীর মধ্যে সংস্কৃতির যে বোধ, এই বোধটা কিন্তু আপনাকে একদম শিশুকাল থেকে, প্রথমে পরিবার থেকে বোধটা গড়তে হবে, তারপরে আপনি শিক্ষালয়। এটা আক্রান্ত হয়েছে কি কারণে আক্রান্ত? আমি আসছি। আপনি দেখেন, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি আপনার প্রত্যেকটা মহল্লায় কিন্তু ক্লাব থাকতো, এবং তারা বছরে একটা নাট্য উৎসব করতো, রবীন্দ্র নজরুল জয়ন্তী করতো। এখন কিন্তু আপনি মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলে এই সংগঠনগুলি, এটা আরো বৃহৎ পরিসরে যদি দেখেন,
যেটা ইম্প্যাক্ট করতেছে ছোট ছোট মাইক্রো লেভেল ইম্প্যাক্ট করতেছে বিকজ অফ ম্যাক্রো, মানে কি বলছে ফেলিয়ার্স। এখন কালচারটা চলে গেছে মানি টেকনোলজি, মানি আর টেকনোলজিকে তো আপনি ডিফাই করতে পারবেন। যেমন আমার আজকে অবাক লাগছে, যেমন এই যে মুরাদের ঘটনাটা হয়তো অল রেসপেক্ট, এই যে ভাইরাল ভিডিওগুলি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা শুনছে না, কেন এটা সরানো হলো না এখনো? বিটিআরসি বলছে যে আপত্তিকর, এটা হাইকোর্টের অর্ডার লাগবে কেন? আপনি আমাকে বোঝান, আমি আপনি না হয় এটা ধারণ করলাম, যখন আপনার বা আমার সন্তান, এখন তো সবার কাছে মোবাইল আছে, ইউ ক্যানট প্রোটেক্ট ইট, যখন আপনার 12 বছর 13 বছরের বাচ্চাটা এই কথাগুলি শুনবে, আপনি সংস্কৃতির কথা বলছেন, সে কোন সংস্কৃতিটা শুনছে, এই যে তার মনোযোগ তো এটা পরিবর্তন হবে, তাই না? তো এটা তো আমরা যারা এটার দায়িত্ব, আমাদের তো উচিত ছিল কালকের পরে কোনো অপেক্ষা করার বিষয় ছিল না, কালকের পরে কোনো হাইকোর্ট মানে কালকের পরে এই অশ্লীল জিনিসগুলি ছড়িয়ে দাও। কারণ এখন তো এটা আমি জানি না, আপনি জানেন, সবাই জানেন যে এগুলি সবাই শুনছে, তাই না? এবং একটা বাচ্চা ছেলে শুনে যদি প্রশ্ন করে যে এই জিনিসটা কি, মানে আপনি যে বলছেন সংস্কৃতির বিকাশ, আপনি এখান দিয়ে ধরেন না, তাই না? কাজেই মুক্ত মানে কিন্তু সবকিছু খুলে দেওয়া, একটা ভয়াবহ আক্রমণ হয়েছে আমাদের জাতীয় জীবনে। মুক্ত তথ্যের অবাধ প্রবাহ, মুক্ত প্রবাহ মানে কিন্তু সব তথ্য খুলে দেওয়া না, তাই না? মুক্তর মধ্যে জানলা দিয়ে মুক্ত বাতাস আসবে, আপনি কিন্তু জানলায় দুর্গন্ধ আসে, আপনি কিন্তু জানলায় শিক দিচ্ছেন, পর্দা দিচ্ছেন, জানলা কিন্তু আপনি ওপেন করে রাখছেন না, আপনি ধুলাবালি প্রোটেক্ট করার জানলার ব্যবস্থা করছেন, দুর্গন্ধ প্রোটেক্ট করার ব্যবস্থা করছেন মুক্ত অবস্থায় থেকে। তা আপনি যদি মুক্ত মানে জানলায় কিছুই থাকবে না, অবাধে ধুলাবালি প্রবেশ করবে, এটা তো মুক্ত না। যদি পরিবেশ ঠিক থাকে তাহলে জানলা ঠিক না দিলেও চলবে। হ্যাঁ, যদি আমরা মুক্ত বলতে সেইটা প্রোটেক্ট না করে আমরা মুক্ত করে যাই। আমি কিন্তু আজকে খুব কষ্ট পেয়েছি ব্যক্তিগতভাবে, যে এই জিনিসগুলো আমার তো বয়স 60+, আমারই শুনে মানে নিজের কাছে ঘেন্না লাগছে, নিজের কাছে মানে সেটা যখন একটা টিনেজ ছেলে পেয়ে, কারণ এটা এত চর্চিত, তাদের কৌতূহল হবেই যে শোনার জন্য, তার যে সংস্কৃতি বলতেছে, তার মানুষে এটা কি ছাপ ফেলবে। এটা আপনি ধরেন 100টা বাচ্চা শুনলো, তো 20টা বাচ্চা তো ডিলে নেবে, 20টা বাচ্চা তো এটা খারাপ একটা প্রভাব পড়বে, সেই দায়টা কার? সেই দায়টা কি কর্তৃপক্ষের না? কাজে আপনি সাংস্কৃতিক বোধের কথা বলছেন, বোধের জায়গাগুলি ওই জায়গায় নিজেদের আমরা এগুলোতে তো টকশোর আলোচনা হিসেবে হয়তো শুনবে অডিয়েন্স শুনবে, আমরাও চিন্তিত, কিন্তু আসলে রিয়েল কোনো চেঞ্জ অথবা রিয়েল কোনো কারেকশনের কোনো আশা ওভারঅল আমার কাছে সহজে মনে হচ্ছে না। কারণ সবসময় আপনার যেসব জায়গায় মোটামুটি ম্যানেজ করার চেষ্টা করা হয়, যে নিজেদের সমস্যা দুর্গতিকে ড্যামেজ রিপেয়ার করার জন্য, ইমিডিয়েট ড্যামেজ রিপেয়ারিং স্টেপ, পার্মানেন্ট কোন স্টেপ, অ্যাড হক পার্মানেন্ট কিছু করছি না। আমি যেটা বললাম আগে প্রথমে, যে আপনার যেমন মানুষের যে মানসিক যে ক্যারেক্টার, পুরা জাতীয় চেতনার দিকে মানুষের সব মনোজগৎ তৈরি করতে হবে। সেই মনোজগৎ গঠনের কোনো ইনিশিয়েটিভ নাই। তার প্রথম স্তর হচ্ছে, প্রথম কথাই হচ্ছে তার শিক্ষা। এই জন্য আমি বরাবরই বলি যে একটা লেভেল পর্যন্ত, এসএসসি বলেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত বলেন, একটা এডুকেশনে, এবং সেখানে আপনার জাতি গঠনের একটা এডুকেশন হবে, বেসিক এডুকেশন। সেটা তো হচ্ছে না। এন্ড দ্য ফরমোস্ট থিং ইজ যে ভালো পলিটিশিয়ানদেরকে এনকারেজ করতে হবে, তারা নির্বাচিত হয়ে আসবে। এবং এটার জন্য আমি বললাম, সেখানে তো নির্বাচিত করতে হলে অনেকের পার্টিসিপেশন লাগবে। আমি এখানে নেতা বানাবো, আমি একক ক্ষমতার অধিকারী, তাহলে 5 জন 10 জন যা আমাকে কানে কানে বললো, আমি তার থেকে আইডিয়া নিয়ে আমি বানাই দিলাম, খারাপ লোকটা ঢুকে গেল। সেটা তো ফ্রম বোথ এন্ড দেখা যাচ্ছে, তাই তো দেখা যাচ্ছে। সুতরাং আপনার ডেমোক্রেটিক্যালি, অর্থাৎ আপনি যদি একটা ওয়ার্ডে বা থানায় যদি নেতা বানাইতে চান, এই আওয়ামী লীগই আগে করছে, থানায় যদি নেতা করতে হয় তাহলে প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্রতিনিধি আসতো, তারা রাত্রে বসে বসে আলোচনা হতো, কে ভালো হবে, কে মন্দ হবে, তারপরে কনসেনসাসে আসে একটা পুরা কমিটি হতো। এখন তো এই চর্চা নাই, বিএনপিতেও নাই। বিএনপিতে যায়, একজন বসে শুনে একটা কমিটি করে দিয়ে চলে আসে। তো এই প্রসেসে তো আপনার সঠিক লোক বেঁচে আসবে না। এই যে কাজল বললো, কেউ টাকার বিনিময়ে, কেউ পাল্লা ভারী করে না, কেউ পার্সু করে বিভিন্নভাবে কমিটি ঢুকে যাচ্ছে। এখন আমরা বলতেছি যে হাইব্রিড, আমক টমক, এগুলি করে তো লাভ নাই। আসলে কোন রাজনৈতিক দলই কিন্তু, রাজনৈতিক দলের মধ্যে এই গণতান্ত্রিক চর্চা, অর্থাৎ অনেকের মতামত, এইটা কিন্তু নেওয়া হচ্ছে না। তাহলে বহু দুর্গন্তের চর্চা কি করে হলো? আজিজ ভাই, একটা বিষয় যে আমরা তো একজন ব্যক্তির সাংস্কৃতিক রুচি বা তার গ্রুমিং,
তার রাজনৈতিক জীবনের চর্চা এগুলো নিয়ে কথা বলছি এবং সামগ্রিকভাবে একটা সামাজিক এটার উপর যে একটা নেতিবাচক প্রভাব তার নিয়ে আলাপ করছি। কিন্তু ধরেন যে রাজনৈতিক প্রতিপক্ষের ফ্রম বোথ এন্ড যে একটা সম্মানজনক একটা আচরণ কথাবার্তায় ইয়েতে, সেটা নানা সময় ডেভিয়েশন দেখা যায় দুই পক্ষেই। আমাদের রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয় এবং অতীতেও আপনি দেখবেন যে অনেক সিনিয়র কিংবা পার্লামেন্টারিয়ান বা পলিটিশিয়ানদের খুবই কি বলবো যে ফিল্দি বা আজে বাজে ভাষায় কথা বলতেন। আবার অনেকে আছেন যে সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের উইট দিয়ে, তাদের নলেজ দিয়ে, পার্লামেন্টের ডিবেটে বিভিন্ন সময় তারা মানুষের শুনতে ইচ্ছা করত। এখন এই যে এনাদের মতো তারা ধরেন উনি তো রিলেটিভলি ইয়াং, মানে আওয়ামী লীগের মন্ত্রিসভার মধ্যে রিলেটিভলি ইয়াং, তো এই ধরনের পার্সন যখন এই আচরণগুলো করে তখন মানে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, তাদের সম্পর্কে কি ধরনের আচরণ, এটা যখন শুরুতেই হয় তখন কারো মনোযোগ আকর্ষণ করে না কেন? এটা কি আমাদের একটা মানে কি বলবো একটা ইনএভিটেবল পার্ট হয়ে গেছে, শুধু আক্রমণ করবেন বাজে ভাষায়? এটা আসলে দেখেন একটু আগেই কথা হচ্ছিল শো আরম্ভ হওয়ার আগে যে শেখ রাহানার মেয়ে তিনি এখন ফাইন্যান্স সেক্রেটারি হলেন, ছায়া ফাইন্যান্স সেক্রেটারি হলেন লন্ডনে। জি। এখন উনি এইটা শোনার পরে উনি দেশে আসতে চাইবে না, যে আমি তো ভালো আছি, তাই না? ব্যাপারটা তো তাই। কারণ তারা তো এটা শুনে অভ্যস্ত না। হ্যাঁ, আমাদের দেশে উনিও তো প্রতিমন্ত্রী, ওনার কেন এই আক্কল জ্ঞান হলো না? কারণটা হচ্ছে কি, আমাদের দেশের রাজনীতিবিদরা প্রথম থেকেই একে অপরকে ঘায়েল করা এটাই পলিটিক্সের প্রধান অস্ত্র হিসেবে ধরেছে এবং রাজনীতিবিদরা কথা রাখে না। আপনি দেখেন ইউটিউবে গেলে আপনি পাবেন 3 জোটের রূপরেখা, হ্যাঁ 17, 5 আর কত 3 দল বোধ হয়, এই যে হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পরে সেখানে লিখিত এগ্রিমেন্ট করেছিল যে আমরা এই জিনিস মেনে চলব। তার ধারের কাছে কোনো দল নাই, কোনো দল নাই। এটা তো পাবলিকের কাছে এগ্রিমেন্ট, মানে প্রতিশ্রুতি রাখে নাই তো। সেখানে তো বলা হচ্ছে তো যে কেউ কাউকে অপমানজনক কোনো কথা বলতে পারবে না, ভোটের সময় সম্পূর্ণ ফ্রি ভোট দিতে পারে, এটা করতে হবে, ক্যান্ডিডেট পার্টিগুলোর নিরাপত্তা দিতে, সব আছে ওখানে। ওখানে লেখার সময় একদম এইটা লেখার সময় মনে হয় কম্পিটিশন করে কত ভালো কথা লেখা যায়, সব লিখে দিতে। আপনি ইউটিউবে পাবেন, পড়ে দেখেন, তার ধারের কাছে নেই। এখন ধরেন এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওদিকে রিজভী আহমেদ, দুইটা ঘর খুলছে, একজন আর একজনের খালি প্রতিবাদ করে যাচ্ছে, মাঠে ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা দিতেছে। এটা পলিটিক্স হয়ে গেছে, একে অপরের কথার কাউন্টার। না তবুও তো এটা কথার বাকযুদ্ধ ঠিক আছে, এই তো দিজ আর টলারেবল, বা আমাদের এখান থেকে খুব শিগগিরই উত্তরণের কোনো দরকার নেই বা এটা হবেও না। কিন্তু বলছি যে একজন আরেকজনকে খুব বিশ্রী ভাষায় কথা বলা, ইঙ্গিতপূর্ণ কথা বলা, এবং এটা তো ইনি তো একেবারে এক্সট্রিম লেভেলে গেছেন, যেটা মানে আমরা যথেষ্ট আলোচনা করেছি। কিন্তু স্বাভাবিক সৌজন্য, যেটা স্বাভাবিক শালীনতা বা মানে ভদ্রস্থ যে ল্যাঙ্গুয়েজ, সেটা সীমা অতিক্রম করেও কথাবার্তা বলার তো নজির আছে বাংলাদেশে। এটা তো আছে। এটা আপনি দেখবেন একটা ফ্যামিলি, আপনার ভালো শিক্ষিত পশ ফ্যামিলির পোলাপান দেখেন। আমি সিএসপি অফিসার একজন ছিলেন আগে, বহু আগে, আমি ইউনিভার্সিটি বেরোনোর পরে আমার এক বন্ধু বেকার ছিল, তাকে চাকরি দেওয়ার জন্য তদবিরে তার কাছে গেছিলাম, তার বাসায়। তার ছেলে এমবিবিএস পাশ করছে। আমি জুতো খোলার পরে সে জুতো নিজে ধরে ধরে আপনার লাইন করে রাখতেছে। আজ পর্যন্ত আমার সেটা মাথায় মনে আছে। তিনি এটা না ডাকলেও পারতেন, তার বাসায় এন্টারটেইন করতে নাও পারতেন তো। সুতরাং মানুষ কিন্তু ফ্যামিলির থেকে, যেটা কাজ ফ্যামিলির থেকে কিন্তু তৈরি হতে হবে। তারপর আছে পরিবেশ। এখন পরিবেশটা ঘরের বাইরে গেলে যদি আপনি বাসার ভিতরে ভালো রাখলেন, তাকে তো বন্দি করে রাখতে পারবেন না। তাহলে পাশের ফ্যামিলিগুলোও হইতে হবে, এর জন্য কিন্তু আলাদাভাবে পিসমেল বেসিসে আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি এইটা কালচারালি উন্নত করে কিন্তু খুব একটা লাভ হবে না। কারণ এই অপকর্মগুলো কিন্তু মানুষকে দ্রুত আসক্ত করে। ভালো কাজ কিন্তু করা সহজ, কঠিন, খারাপ কাজ করা কিন্তু সহজ। এরকম আপনি খেয়াল করেছেন ওভার দ্য ইয়ার্স, মানে এখন না, কোভিড এর সময় ধরুন স্টুডিও ডিসকাশন কমে গেছে,
গত 2 বছর, প্রায় 2 বছর। তো এর আগে আপনি খেয়াল করে দেখেন যে বিভিন্ন টক শোতে পলিটিশিয়ানদের আচরণ এবং মারমুখী, কেউ কেউ তো যুদ্ধ লেগে যায়, ফিজিক্যালি অ্যাসল্ট করার জন্য তেড়ে যাওয়া, এসব ঘটনাও কিন্তু ঘটেছে। এখানে কিন্তু ধরেন যে শালীনতার কোনো লেশমাত্র কিন্তু দেখা যায়নি। এগুলো থেকে তো কোনো মানে ওইটারই কিন্তু আস্তে 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 আজকে মুরাদ কনসিকুয়েন্স এটা হচ্ছে। আপনি যখন দেখবেন অপকর্ম যখন করতে, ওই বাংলা একটা কথা আছে না, পাপের ঘরা পূর্ণ হওয়া, আমি মুরাদ ব্যক্তিগতভাবে বলছি, মানে এইটাই কিন্তু এই পাপের ঘরা পূর্ণ হওয়ার মতো ঘটনা ঘটলো। আমি প্রত্যাশা করব এইটাও এই উদাহরণ থেকে কিছু সংশোধন বা কিছু শালীনতা বোধ আসবে। আপনি যে যিনি আসবে শুরু করলেন, যেটা টিউলিপের কথা দিয়ে, দেখেন গ্রুমিংটা, টিউলিপ এটা তো অবশ্যই অভিনন্দনযোগ্য। তাকে ছায়া করা হয়েছে কেন? শি উইল গ্রুম হারসেলফ, তাই না? এই যে পলিটিক্সে যে গ্রুমিং এর ব্যাপারটা, এরপরে যদি কোনোদিন লেবার পার্টি পাওয়ারে হয়তো দেখা যাবে এই গ্রুমিং এর ফলে টিউলিপ উইল কাম টু ফুল সেক্রেটারিয়েটে আসবেন, তার কিন্তু গ্রুমিংটা হচ্ছে। এটা কিন্তু আমাদের যে পলিটিক্যালি গ্রুমিংটা হচ্ছে, আপনার টাকা আছে, ব্যবসায়ী, আপনার এসে হুট করে আমি সারা জীবনের ত্যাগী নেতা, আমার গ্রুমে আমারও সরাই দিয়ে, আমার সরাই দিয়ে আপনি এমপি হয়ে গেলেন, মন্ত্রী হয়ে গেলেন, সব পার্টি তাই, এটা কিন্তু আওয়ামী লীগ বিএনপি, তাই না? আমি সারা জীবন, আমার তো কিন্তু এই যে মুরাদ হয়তো বাবার কল্যাণে হয়ে গেল, এই গ্রুমিংটা যখন না থাকে, হয় কি আমি যখন হয়ে যাব তখন কিন্তু মানে একদল আছে পরিশীলিত হবে যে আমার যে খামতি আছে বা কমতি আছে, এটা আমি শিক্ষার মাধ্যমে নিজেকে পরিপূর্ণ করি। আরেক দল আছে হুঁশ হারিয়ে ফেলবে, মুরাদের মতো। বুঝেন না কোন লেভেলে গেলে একজন ভদ্রমহিলাকে বলতে পারে যে মানে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর নাম করে বলতে পারে যে মানে ইন্টিমিডেশন, ভয়ভীতি প্রদর্শন। না, এটা তো ভয়ভীতি প্রদর্শন ছাড়াও রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তো অপমান, যে এই বাহিনীগুলি কোন ব্যক্তির ইচ্ছা এরকম অনৈতিক কাজে আমি তো মনে করব যে এই আমাদের মুরাদের ব্যাপারে এই বাহিনীগুলিরও নিজেদের মান সম্মান রক্ষায় আইনগত ব্যবস্থায় যাওয়া উচিত, তাই না? কারণ আপনি বলছেন কি এই বাহিনীগুলির পাঠাই দেবো, একজন মহিলারে তুলে আনেন, কারণ এই বাহিনীগুলির জন্য কতটা অপমানজনক। আমি যে আমার হুঁশ হারিয়ে ফেলছি বড় কথা, আমি যে বাহিনীগুলিকে অপমান করে ফেললাম, মানে কি এটা যখন একজন সাধারণ মানুষ শুনবে, বা দেশের বাইরে যিনি প্রবাসী বাংলাদেশে আছেন, প্রবাসীরা কিন্তু অনেক স্পর্শকাতর থাকেন। তারা ভাবে বাংলাদেশের অবস্থা এরকম চলে গেল, একজন মিনিস্টার যে কোনো অনৈতিক কাজে এসব সুশৃঙ্খল বাহিনীকে ব্যবহার করতে পারে। এই বোধটা বা এই প্রশ্নটা যদি কারো মনে জন্মায়, কেউ যদি এটা বিশ্বাস করে, আপনি তো তাকে অপরাধ মানে দোষ দিতে পারবেন। এইটা কিন্তু একটা বিশাল অপরাধ বলে আমার মনে হয়। আপনি অন্য সব যেগুলি বলেন তার চেয়ে তো আমি মনে করি এইটা রাষ্ট্রীয় নিরাপত্তা, ভেরি সিরিয়াস অফেন্স। এই অফেন্সটার ব্যাপারে কিন্তু একটা ব্যবস্থা নেই, নইলে কিন্তু এই ভুল বার্তা যেটা ছড়িয়ে গেছে এটাকে এই ড্যামেজ। আমাদের দেশে মনে হয় একটা জিনিস আজিজ ভাই, সেটা হচ্ছে যে আপনি যখন দেখেন যে বিএনপি বেশি বেশি দাবি করবে, বিএনপি আবার মামলা মোকদ্দমা করার হুমকি দিবে, তখন হয়তো গভর্নমেন্ট একটু অ্যালার্মড হয়ে যাবে, কনসার্ন হয়ে যাবে এখান থেকে বিএনপি কোনো পলিটিক্যাল বেনিফিট রিপ করতে চায় কিনা। সো গভর্নমেন্ট গেট মানে স্কেয়ার্ড, এবং অথবা একটু এক্সট্রা কশাস হয়ে যাবে যে না এটা করা যাবে না, করলে বিএনপি সুবিধা পেয়ে যাবে, শত্রু আবার মিত্র হয়ে যাবে। ডু ইউ থিংক যে বিএনপি এখন বলতেছে যে মামলা করা উচিত বা মামলা করবে তারা ইত্যাদি, বিকজ যে ব্যারিস্টার জাইমা সম্পর্কে মানে অশ্লীল মন্তব্য করার কারণে? আপনার কি মনে হয় যে এটা এখন গভর্নমেন্ট দলেরই একটা মান সম্মানের ইস্যু এবং দে উইল রাদার টেক অ্যাকশনস মানে এগেইনস্ট? না, এটা ধরেন একজন ব্যক্তি এবং তার এই বিভিন্ন সময়ে লুজটক করে তার অবস্থা যত নিচে নামিয়ে ফেলছে, এর বিরুদ্ধে বিচার করা না করা তাতে পলিটিক্স সমাজের কিছু আসে যায় না। যে আসে যায় সেটা হলো সমাজের রুচি, কালচারাল লেভেলটা, যে মানুষের একটা প্রতিমন্ত্রী কি করতে পারে দেশের। সুতরাং তার একটা কঠিন শাস্তি এমনিতেই হওয়া উচিত, অন্যকে মেসেজটা দেওয়া যে না এরকম রুচিহীন কারবার করলে তার শাস্তি হয়, সবাই কিন্তু রেহাই পাবে, এনাফ ইজ এনাফ। আর এটা ঠিক এখন 12 বছর সরকার ক্ষমতায় আছে, আমার বক্তব্য হচ্ছে মানুষের সাংস্কৃতিক মানটাকে ডেভেলপ করার জন্য একটা লম্বা শর্ট টার্ম লং টার্ম একটা সময় চলে আসছে, নাহলে তো এটা কোনোভাবেই হবে না। এখন যেমন ধরেন দুর্নীতি, এখন যে পায়ে ধরেন আমরা 3 জন সৎ আছি,
সুযোগ না পেয়ে সৎ আছি, ভাবটাতে এমন, তাই না? আপনি সৎ থাকলেও আপনাকে সে রিকগনিশন দিবে না। না, মানসিকভাবে আমরা সবাই প্রায় করাপ্ট হয়ে গেছি। অর্থাৎ আমি করাপশন যেখানে হয়, টেবিলে বসলে হয়তো আমিও করাপশন করতাম, এমন একটা সিচুয়েশন দাঁড়ায় গেছে। এখান থেকে তো ফিরে আনতে হবে। যেমন আমি একটা উদাহরণ দেই, ধরেন এই যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এ বেশি টাকা পাচার হয়, সেখানে তো আপনার কাস্টমসের একটা ভ্যালুয়েশন ইউনিট ওখানে বসা থাকে। তারা তো হ্যাঁ, তো এই 3-4টে লোক সৎ পাওয়া যায় না যে লোকটা ভ্যালুয়েশনটা ঠিক করবে। এই জন্য আমি বলছি যে এটা কালচারাল ব্যাপারটা কিন্তু খালি গান গাওয়া, নাটক করার তো বিষয় না। এই যে ঘুষ, দুর্নীতি, এই যে ধরনের ভাষা ব্যবহার, দেশের জাতীয় ইস্যুগুলোতে চর্চাটাও কমে গেছে আগের তুলনায়। হ্যাঁ, জাতীয় ইস্যুগুলোতে এক হওয়া, সব মিলে তো মানুষের একটা সোজা কথা, একটা দেশের মমতাবোধ এবং ভদ্রতা, নম্রতা যেটা বলা হয়, শিষ্টাচার, এগুলো শিক্ষা, এগুলো কিন্তু ছোটবেলার থেকে টিচাররা যা শিখিয়ে দেয় ছাত্রদের, এটা কিন্তু তারা মনে রাখে। আপনার বাচ্চা ছেলে কিন্তু আপনার কথা চেয়ে শিক্ষকের কথা গুরুত্ব দেয়। সুতরাং এখানে কারিকুলাম থেকে শুরু করতে হবে এবং সাথে সাথে রাজনীতিবিদ, সরকার থেকে করতে হবে। আমাদের মনোজগতে কি পরিমাণ পরিবর্তন ঘটেছে। আগে আমি আর আপনি একই ধরনের চাকরি করি, একই বেতন পান। আপনি যদি খুব উচ্চ, মানে খুব ল্যাভিশ লাইফ লিড করতেন, আমি বা অন্যরা কিন্তু বলতো এই লোকটা খারাপ, এই যে দেখো এই টাকা বেতন পেয়ে কাজল ভাই কি সৎভাবে চলে। আর এখন কিন্তু উল্টা। এখন যদি আমি আর আপনি এক চাকরি করি, আমি গাড়ি বাড়ি হাঁকাচ্ছি, আপনি রিক্সা চড়েন, আপনার ফ্যামিলি, আপনি ব্যাক কল কাজল ভাই উনি এত ভালো চলতেছে, তুমি কেন পারো না। অর্থাৎ আমি যে অনৈতিক আয়টা করছি, এইটা আমার ক্রেডিট হয়ে যাচ্ছে। আপনি বুঝছেন যে কিভাবে সমাজটা পাল্টে গেছে। এই মানসিকতার চেঞ্জ আপনি কিভাবে আনবেন? আগে যেটা আমার জন্য পজিটিভ ছিল, এখন এটা আমার জন্য চরম নেগেটিভ। অর্থাৎ অন্যায়টা আপনি করছেন না, সেজন্য আপনি দোষী। এই মনোজগতে এই বিবর্তনটা তো আনতে হবে রে ভাই। এটা তো জেল ফাঁসি দিয়ে হবে না, কাজে ওই বোধটা জন্ম নিতে হবে, তাই না? এবং এই বোধটা কিন্তু একদিনে জন্ম নেবে। কিন্তু আমি যেটা প্রশ্ন করছিলাম, শেষ প্রশ্ন, দুজনের প্রতি খুব সংক্ষিপ্তভাবে বলবেন, যেটা হলো, যেটা কাজল ভাইকে বলার চেষ্টা করলাম, যেটা হলো যে এটা তো খুব ম্যাক্রো লেভেল না, এই ধরনের যে সামগ্রিকভাবে আমাদের যে প্রাতিষ্ঠানিক যে ডিগ্রেডেশনগুলো হয়েছে, প্রাতিষ্ঠানিক রাজনীতি থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, সিভিল সার্ভিস থেকে শুরু করে, ল এনফোর্সিং এজেন্সি থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, সব ক্ষেত্রে আমরা কিন্তু একটা স্খলনের বা একটা নিম্নগামী বা অবনমিত একটা স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি। তারই একটা সুদূর প্রসারী একটা প্রভাব পড়ছে ব্যক্তি জীবনে বা সামাজিক জীবনে বা কমিউনিটি লাইফে, পারিবারিক জীবনে, মূল্যবোধের কথা যেগুলো বললেন। তো সেখানে অ্যাড্রেস করার জন্য কোথা থেকে শুরু করবেন আপনি? আমি মনে করি শুরুটা একদম প্রাইমারি লেভেল থেকে শুরু হওয়া উচিত। আর এটা ইনিশিয়েট করতে হবে রাজনীতিবিদদের। অর্থাৎ এই দেশের প্রতি মমত্ববোধ জাগাতে হবে সবাইকে, মমত্ববোধ জাগাবে। এবং বনে কোনটা খারাপ কোনটা ভালো সেটা কিন্তু সবাই বোঝে, কিন্তু খারাপটা আমরা করি বেনিফিটের জন্য। এই জায়গাটা যাতে রোধ হয়, এই শিক্ষাটাই শিক্ষিত করতে হবে পুরো জাতিকে। কারণ আমার দেখেন, আমার কলিগ ছিল একজন ইন্ডিয়ান, আমি দেখেছি তার সাথে কাজ করতে, সে মুসলমান, কিন্তু যখন ইন্ডিয়ার প্রশ্ন আসে সে ফুললি ইন্ডিয়ান 100%। তখন কিন্তু বাংলাদেশে আর মুসলমান হিসেবে ঠিক আছে আমার বন্ধু। তো সুতরাং তাদের ভিতরে যে দেশ প্রেমটা, এই প্রেমটা আমাদের ভিতরে কিন্তু জাগ্রত হতে হবে। কারণ যিনি দেশপ্রেমিক তিনি দেশের অন্যায় করতে পারেন না, খারাপ করতে পারেন না, আমি এটাই মনে করি। সুতরাং কালচারাল লেভেলটাকে এনিওয়ে ফিরে আনতে হবে, নাহলে দেশটাকে ধরে তো কেতাবি কথাই বলবেন, মানে এটা তো হলো বইয়ের কথা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইটস এ লং টার্ম ইয়ে, কিন্তু আমি মনে করি রাজনীতিবিদরা যারা দেশ চালাবেন, দল মত নির্বিশেষে, তারা যতদিন ঠিক না হবেন, আপনার প্রাইমারি কেন মায়ের পেটের থেকেও যদি শিক্ষা দিয়ে, মানে মায়ের পেটের থেকেও যদি আপনি শিক্ষা দেন, এই শিক্ষা কোনো কাজে লাগবে না। যারা যারা দায়িত্বে আছেন, মানে যারা রাজনীতি করেন দলমত নির্বিশেষে, তারা যতদিন পারফেক্ট না হবে, তাদের মধ্যে পারফেকশন না আসলে আপনি সমাজে পারফেকশন আসবে না। কাজে মূল, যেমন আজকে মুরাদের বেলায় যেটা ঘটলো, এটা একটা লেসন, এবং এই লেসন থেকে যদি ওনারা শিক্ষা নেন ভালো, যদি না নেন গোটা জাতির পতনের দায় তাদের নিতে হবে। কাজে ওই স্কুল না, প্রথমে রাজনীতিবিদরা ঠিক হোক, সব ঠিক হয়ে যাবে। ম্যাক্রো লেভেল থেকে করতে হবে, মাইক্রো লেভেলে এখন প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিতে হবে, ম্যাক্রো লেভেল থেকে করতে হবে। আপনাকে পার্লামেন্টে ভালো মেসেজ দিতে হবে, বিচার ব্যবস্থা তৈরি করে তুলতে হবে, আচার আচরণ, জীবন চর্চা, মনন চর্চা,
সবকিছু যখন আপনি এটার প্রতিফলন ঘটাবেন তখন আপনি পরিবর্তন আসবেন, অটোমেটিক পরিবর্তন আসবে। ধন্যবাদ জনাব জাকারিয়া কাজল এবং ধন্যবাদ জনাব এম এ আজিজ। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। আপনারা অনলাইনেও এই অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠানগুলো, খবরের আপডেটগুলো জেনে নেবেন। আর ওমিক্রনের সংক্রমণ সম্পর্কে সজাগ থাকবেন। যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে, সুরক্ষার যে বিধিগুলো রয়েছে, সেগুলো থেকে কোনোভাবেই ছাড় দিবেন না। মাস্ক পরবেন, স্যানিটাইজার নয়, সাবান দিয়ে হাত ধোয়া সবচেয়ে ভালো। সাবান দিয়ে হাত ধোবেন এবং চেষ্টা করবেন জমায়েতগুলো এড়িয়ে চলতে, ভিড় এড়িয়ে চলতে। পরিবারকে সুরক্ষিত রাখুন, নিজে সুরক্ষিত থাকুন। ভালো থাকুন সবাই।